বন্ধুরা, আজকে আপনাদের সাথে আছে আধ খাওয়া অ্যাপেল। না, আমিও সাথে আছি, কিন্তু আমার ওজনের থেকে আজকে এর ওজন অনেকটা বেশি। আমরা অ্যাপেলকে সমীহ করে চলি। কেন সমীহ করে চলি অবশ্যই আজকের ভিডিওতে বলবো। এটা আমার হাতে রয়েছে আইপ্যাড 9th জেনারেশন। সবেমাত্র ইন্ডিয়ার বাজারে লঞ্চ করেছে এবং ইন্ডিয়ার বাজারে দাম রাখা হয়েছে 31,000 রুপি, এবং বাংলাদেশের বাজারে এই আইপ্যাড কিনতে গেলে আপনাকে 41,000 টাকা খরচ করতে হবে। এবং এখানে আমার হাতে রয়েছে বেস ভ্যারিয়েন্ট 3GB 64GB। প্রথমেই বলে রাখি, আইপ্যাডে কখনোই বলা থাকে না কত জিবি তারা র্যাম ইউজ করছে। আইপ্যাডে নয়, কোনো অ্যাপেলের ডিভাইসে কিন্তু অফিসিয়ালি বলা হয় না যে কত জিবি র্যাম ইউজ করা হচ্ছে। কিন্তু হ্যাঁ, পরবর্তীতে আমরা জানতে পারি যে এখানে 4GB বা 6GB র্যাম ইউজ করা হচ্ছে। কিন্তু এখানে 30,000 রুপি খরচ করার পর 3GB র্যাম আদৌ অ্যাফোর্ডেবল? অনেকের আমাদের স্বপ্ন থাকে একটা অ্যাপেলের প্রোডাক্ট কিনবো, তো সেটা আইপ্যাডই হোক বা মোবাইল হোক। এখানে আপনাকে দুটো জিনিস বুঝতে হবে, মোবাইলের ইউজার আলাদা, আইপ্যাডের ইউজার আলাদা। আপনারা কখনোই মোবাইল হিসেবে আইপ্যাডকে ইউজ করতে পারবেন না। আইপ্যাড কারা ইউজ করতে চাইবেন? যারা একটা বড় ডিসপ্লে চান। আর অ্যান্ড্রয়েডের যে ট্যাবলেটগুলো আসে তার সঙ্গে আইপ্যাডের কিন্তু বিস্তর ফারাক রয়েছে। অ্যান্ড্রয়েডে আমরা এই বাজেট রেঞ্জে যে ট্যাবলেটগুলো পাই তার থেকে মোটামুটি 3 থেকে 4 গুণ ফাস্টার আইপ্যাড হয়। এছাড়াও এর বেশ কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস আছে, শুধুমাত্র অ্যাপেল বলে নয়, অ্যাপেলেরও বেশ কিছু প্রবলেম রয়েছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন আইপ্যাড 9th জেনারেশনের সঙ্গে আজকের ভিডিও শুরু করি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন শুরু করি। আমরা কিন্তু ন্যাচারালি আনবক্সিং করি না, কিন্তু হ্যাঁ, অ্যাপেলের এই প্রোডাক্টটা আমাদের আনবক্সিং করতে হচ্ছে, কারণ খুব একটা আনবক্সিং কিন্তু এখনো পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি। প্রথমেই একদম নর্মাল একটা বক্স রয়েছে এবং এখানে কোথাও কোনো রকম পলিথিন ইউজ করা হয়নি, কারণ অ্যাপেল পরিবেশ বাঁচাচ্ছে। কিন্তু অ্যাপেলকে এখানে সাধুবাদ জানাই, পরিবেশ বাঁচানোর সঙ্গে সঙ্গে বক্সে কিন্তু তারা একটা 20 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল করে দিয়েছে। এছাড়াও এখানে বেশ কিছু ডকুমেন্টেশন রয়েছে, অ্যাপেলের স্টিকার রয়েছে। এছাড়াও এখানে রয়েছে লাইটনিং কেবল টু ইউএসবি টাইপ সি পোর্ট। এখানে একটা অভিযোগ রয়েছে, অ্যাপেলের যে আইপ্যাড মিনি লঞ্চ করা হলো সেখানে কিন্তু টাইপ সি পোর্ট ছিল, এখানে দেওয়া হয়েছে লাইটনিং পোর্ট। লাইটনিং পোর্টের কিন্তু বেশ কিছু রেস্ট্রিকশন আছে। হ্যাঁ, লাইটনিং পোর্টে আপনি কখনোই ওটিজি বুঝতে পারবেন না, তার জন্য আবার আপনাকে কনভার্টার কিনতে হবে। আর অ্যাপেলের কনভার্টার দাম শুনলে চমকে যাবেন, 4,000 টাকা। কিন্তু হ্যাঁ, আপনি বেশ কিছু থার্ড পার্টি অ্যাপেলের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন, কিন্তু সেগুলো ইউজ না করাই ভালো, কারণ আপনাকে ঘোড়া কিনলে ঘোড়ার চাবুকটাও কিনতে হবে। সুতরাং এই ব্যাপারটাই আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি লাইটনিং কেবল। এরপর আমরা সোজা চলে আসবো এর বিল্ড কোয়ালিটিতে। এখানে সত্যিই একটা স্টাডি বিল্ড কোয়ালিটি কিন্তু অ্যাপেল ইউজ করেছে। অ্যাপেলকে কোনোদিন দেখিনি আজ পর্যন্ত বিল্ড কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে। এখানে মেটালের অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে এবং চারিদিকের যে ফ্রেম, এখানে কিন্তু কোনো রকম অ্যান্টেনা লাইন নেই, কারণ এখানে সিম সাপোর্ট নেই। এখানে আমার ওয়াইফাই ভ্যারিয়েন্ট রয়েছে। আপনি যদি সিম সাপোর্টওয়ালা কিনতে চান তাহলে এক্ষেত্রে আপনাকে অনেক বেশি দাম দিতে হবে। আপনি আইপ্যাডের ক্ষেত্রে কোনো রকম 128GB মেমোরি ভ্যারিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল পাবেন না, হয় আপনাকে 64 কিনতে হবে, না হলে 256GB কিনতে হবে। আর 256GB ইন্ডিয়ার বাজারের দাম প্রায় 45,000 রুপির আশেপাশে, প্রায় 15,000 রুপি কিন্তু দাম বেশি। তো সেক্ষেত্রে সেটা কোনো যুক্তি আমি খুঁজে পাইনি। এর জায়গায় একটা এসএসডি আমি যদি কিনে নিতে পারি এক্সটার্নালি, তাহলে সেটা আমার বেশি অ্যাফোর্ডেবল মনে হয়েছে। এরপরে যদি আমরা এর ওভারভিউটা নিয়ে কথা বলি, ওপরের দিকে দেখুন একটা আমাদের ভালোবাসার 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। না, অ্যাপেল এখানে সত্যিই এটা ভালো কাজ করেছে। ওপরের দিকে পাওয়ার অন অফ বাটন এবং মিডল পয়েন্টে একটা মাইক্রোফোন রয়েছে। হ্যাঁ, মাইক্রোফোন দিয়ে আপনি টেলিগ্রামে কাউকে কল করতে পারবেন, ফেস টাইম অ্যাপ্লিকেশনে সাপোর্ট রয়েছে। এছাড়াও আপনার ডান দিকে ভলিউম আপ ডাউন কি রয়েছে, এছাড়া আর কিচ্ছু নেই। নিচের দিকে রয়েছে ডুয়েল স্পিকার, এছাড়াও লাইটনিং কেবল। এছাড়াও আপনার বাঁ দিকে রয়েছে স্মার্ট কানেক্টর। এটার সাহায্যে আপনি অ্যাপেলের কিবোর্ডকে কানেক্ট করতে পারবেন। যদিও বলে দিই, এখানে বক্সে কিন্তু কোনো রকম কিবোর্ড বা কোনো রকম এখানে অ্যাপেলের পেন থাকবে না, সেগুলো আপনাকে বাইরে থেকে কিনে নিতে হবে। অ্যাপেলের কিবোর্ড মোটামুটি 10,000 রুপি দাম আছে, আর অ্যাপেলের ফার্স্ট জেনারেশনের পেন্সিল সেটার দাম মোটামুটি অফার পিরিয়ডে 6 থেকে 7,000 রুপি। তো বলে দিই, এখানে অ্যাপেলের ফার্স্ট জেনারেশন পেন্সিল কিন্তু সাপোর্ট করে। আপনারা যদি ভুল করে সেকেন্ড জেনারেশনের পেন্সিল কিনে ফেলেন তাহলে সেটা খুব একটা এফেক্টিভ হবে না, এমনকি কাজও করবে না। এরপর আমরা কথা বলবো এই আইপ্যাডের ডিসপ্লে নিয়ে। এই আইপ্যাডটি কিন্তু কখনোই ছোটোখাটো একটা আইপ্যাড নয়। এই আইপ্যাডটা ইউজ করতে গেলে আপনাকে দুটো হাতই ইউজ করতে হবে, এক হাতে এটা কখনোই ইউজ করা সম্ভব নয়। 10.2 ইঞ্চির একটা রেটিনা আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে দেওয়া হয়েছে, আর এখানে রেজুলেশন ফুল এইচডি প্লাসের থেকে বেশ কিছুটা বেশি। আপনি এখানে ফুল এইচডি প্লাস প্লাস বলতে পারেন। এখানে ডিসপ্লের ক্রিস্টাল ক্লিয়ার ছিল, এছাড়াও যে ডিসপ্লে ভিউইং অ্যাঙ্গেল সেগুলো সুপার ছিল, কোনো রকম অসুবিধা হয়নি। এছাড়াও এখানে কিন্তু ইউজ করা হয়েছে ট্রু টোন ডিসপ্লে, অর্থাৎ
অ্যাপেল নিজে থেকেই বুঝে নেবে, আপনার পরিবেশের সঙ্গে এর ডিসপ্লেটাকে মানিয়ে নেবে, আপনার চোখের ওপর কিন্তু কম চাপ ফেলবে এর ডিসপ্লে। এর সঙ্গে সঙ্গে এখানে 500 নিটসের পিক ব্রাইটনেস আছে, যেটা ডাইরেক্ট সানলাইটেও আপনার ভিজিবিলিটির কোনো রকম পার্থক্য দেখাবে না। কিন্তু হ্যাঁ, আমরা আইপ্যাড হয়তো ডাইরেক্ট সানলাইটে খুব কমজন ইউজ করি, বেশিরভাগ লোক ঘরে ইউজ করি বা আমাদের অফিসে ইউজ করি, তবে সেক্ষেত্রে এটাকে নিয়ে ভাবার খুব একটা দরকার আছে বলে আমার মনে হয় না। এছাড়াও ডিসপ্লে বেজেল যথেষ্ট চওড়া, কিন্তু হ্যাঁ, যেহেতু আইপ্যাডটা সাইজে বড়, এই ডিসপ্লে বেজেল চওড়া হওয়াতে আপনার হ্যান্ড ফিলিং কিন্তু খুবই ভালো হয়েছে। এখানে হাত দেওয়ার সময় আপনার বেজেলে কিন্তু আপনার আঙুলগুলো রাখলে সেখানে কোনো রকম ঘোস্ট টাচের অসুবিধা হয় না। টাচ রেসপন্স যথেষ্ট ভালো ছিল। এছাড়াও এখানে কোনো রকম হায়ার রিফ্রেশ রেট দেওয়া হয়নি ঠিকই, কিন্তু এখানে ডিসপ্লেতে যখন আপনি টাচ করবেন কোনো রকম অ্যানিমেশন ডিলে আপনি এখানে দেখতে পাবেন না। আলাদা একটা ফিল আছে বস অ্যাপেলের ডিভাইস ইউজ করার। এরপর আমরা কথা বলবো এই ফোনের, দেখেছেন তো ফোন করে একদম মাথা গেছে এই আইপ্যাডের পারফরমেন্স নিয়ে। এখানে অ্যাপেল ইউজ করেছে তার 2 বছরের পুরনো বায়োনিক A13 চিপসেট। 2 বছরের পুরনো মুখে শুনতে লাগছে, কিন্তু এই যে চিপসেটটা এতটাই ফাস্টার, এই প্রাইস রেঞ্জে আসা যে কোনো অ্যান্ড্রয়েড ট্যাবলেটের থেকে 5 থেকে 6 গুণ বেশি ফাস্টার কিন্তু এই চিপসেট। আর এখানে এই যে 3 জিবি র্যাম শুনতে লাগছে না, এটা 3 জিবি অন্তত অ্যান্ড্রয়েডের 8 থেকে 9 জিবির সমান হয়। 9 জিবি কোনো র্যাম হয় না ঠিকই, কিন্তু 8 জিবির সমান হয়, এটা আমি বলতে পারি। এখানে র্যাম ম্যানেজমেন্ট অত্যন্ত সুন্দর ছিল। আপনি সকালে কোনো রকম অ্যাপ্লিকেশন খুলে গেলে সেই অ্যাপ্লিকেশনটার সাপোর্ট আপনি সন্ধ্যেবেলা এসেতেও পেয়ে যাবেন। এছাড়াও এই আইপ্যাডটা কিন্তু আমি এডিটিং পারপাস কিনেছি। আমি যখন বাইরে যাব, আমি যখন ঘুরতে যাব, তখন আমার বেশ কিছু ভিডিও আমি যদি শ্যুট করে নিয়ে যাই, এই আইপ্যাড দিয়ে কিন্তু আমি এডিটিং করে সেগুলোকে ইউটিউবে আপলোড করতে পারবো। এখানে অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে আমার এডিটিংয়ের জন্য সব থেকে সেরা ডিভাইস বলে মনে হয়েছে এই আইপ্যাডটিকে। আইপ্যাডের জন্য লুমা ফিউশন বলে একটা পেড অ্যাপ্লিকেশন আছে, যদিও আমি এখনও পর্যন্ত সেটা ইউজ করিনি। কাইন মাস্টারে আমি এটাকে এডিট করে দেখেছি, এবং যে এর 1080pতে টাইম লাইন কতটা স্মুথলি হ্যান্ডেল করতে পারছে দেখুন। হ্যাঁ, সত্যি এটা পারফরমেন্স দিক থেকে সেরা ডিভাইস আমি বলতে পারি এই প্রাইস রেঞ্জে। এর সঙ্গে সঙ্গে আমি এখানে BGMI খেলেছি, নো ফ্রেম ড্রপের সঙ্গে একদম স্মুথ অ্যানিমেশনের সঙ্গে আমরা খেলতে পেরেছি, এবং 60 FPS কিন্তু সাপোর্ট রয়েছে, তো সেক্ষেত্রেও কোনো রকম অসুবিধা নেই। তবে হ্যাঁ, এখানে যেহেতু বড় স্ক্রিন রয়েছে, আমি যেহেতু মোবাইলে খেলে অভ্যস্ত, একটু আমার খেলতে অসুবিধা হচ্ছে। তবে হ্যাঁ, আপনারা যদি আইপ্যাডে খেলতে চান, বড় স্ক্রিনে খেলতে চান, কয়েকদিনের অভ্যেসের মাত্র, তারপরে অবশ্যই সেটা ঠিক হয়ে যাবে। এছাড়াও এখানে আমি বড় রকমের কোনো হিটিং ইস্যু পাইনি। তবে এখানে যেহেতু মেটালিক ব্যাক প্যানেল রয়েছে, আপনি যদি কভার ছাড়া এটাকে ইউজ করেন একটুখানি হিট মনে হবে, কিন্তু সেটা ওভার হিট নয় এবং ফেটে যাবে সেই রকম কিন্তু কিছু মনে হচ্ছে না। এছাড়াও এখানে ডেইলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করি সেগুলো স্মুথলি হ্যান্ডেল করতে পারবো। হ্যাঁ, অ্যাপ্লিকেশনের কথা যখন উঠলোই তখন বলে দিই, আইপ্যাডের জন্য কাস্টমাইজেবল বেশ কিছু কিন্তু অ্যাপ্লিকেশন আছে। আবার কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আছে যেগুলো আপনি iOS-এ সাপোর্ট পাবেন না। পিক্সেল ল্যাব এখানে কিন্তু iOS-এ সাপোর্ট নেই। আবার এখানে ধরুন হোয়াটসঅ্যাপের সাপোর্ট নেই। হ্যাঁ, ঠিক শুনছেন, আইপ্যাড OS এখানে 15 ইউজ করা হয়েছে, সেখানে কোনো রকম হোয়াটসঅ্যাপের সাপোর্ট নেই। এটা আমার যথেষ্ট একটু বিরক্তিকর লেগেছে, কারণ টেলিগ্রামে আমাকে ডেটা ট্রান্সফার করতে হচ্ছে। এছাড়াও আপনারা এখানে দুটো অ্যাপ্লিকেশন পাশাপাশি রেখে ইউজ করতে পারবেন, ডকের সাপোর্ট পাবেন। হ্যাঁ, আমরা যেমন iMac-এর সাপোর্ট পাই, সেখানে বেশ কিছু ফিচার্স কিন্তু এখানে অলরেডি ইনক্লুড থাকে। সুতরাং অফিসিয়াল পারপাস হোক, আপনার এডিটিং পারপাস হোক, আপনার গেমিং পারপাস হোক, সমস্ত কিছু এটা কিন্তু ফুলফিল করতে পারবে। এরপর আমরা মাল্টিমিডিয়া জগৎ ছেড়ে একটু স্পিকারের কথায় আসি। হ্যাঁ, এখানে সাউন্ড কোয়ালিটি কেমন? অলরেডি আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম রিয়েলমি প্যাড, যেটার দাম ওই 15,000 রুপির আশেপাশে। সেখানে কোয়াড স্পিকার ছিল, আর এখানে দেওয়া হয়েছে বটম প্যানেলে ডুয়েল স্পিকার। হ্যাঁ, রিয়েলমি স্পিকারটা যথেষ্ট লাউড, এবং ওই ধরনের স্পিকার কোয়ালিটি সত্যিই আমি দেখিনি, কিন্তু এই আইপ্যাডের স্পিকার কোয়ালিটি দারুণ। তবে হ্যাঁ, আরেকটু লাউড হলে বেটার হতো। আর এখানে নিচের দিকে দুটো স্পিকার দেওয়ার বদলে ওপরের দিকে যদি একটা স্পিকার দেওয়া হতো না, এর যে সারাউন্ডিং সাউন্ড কোয়ালিটি সেটা অনেক বেটার হতে পারতো। তবে এটাকে নিয়ে কোনো রকম অভিযোগ নেই, আপনার কোনো রকম সাউন্ডে অসুবিধা হবে না, সাউন্ড যথেষ্ট ক্রিস্টাল ক্লিয়ার ছিল। একটা সাউন্ড শোনা হয়ে যাক। এখানে বলতেই হয় বেস যথেষ্ট ভালো ছিল, এবং আপনি যদি মাল্টিমিডিয়া জগতে সিনেমা দেখতে ইউজ করেন, সেটাতেও আপনি বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। এরপর একটু ক্যামেরা নিয়ে কথা বলি। হ্যাঁ, তার আগে বলে দিই, এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অ্যাভেলেবেল রয়েছে, যেটা অ্যাপেল বলে টাচ আইডি, এবং টাচ আইডিটা সেই বহুযুগ পুরনো নিচের দিকেই দেওয়া হয়েছে, এবং আইপ্যাড 7 জেনারেশন 8 জেনারেশনের টাচপ্যাড একই জায়গায় ছিল। তো এক্ষেত্রে যদি আরেকটু ইমপ্রুভমেন্ট করা যেত। টাচ আইডি যথেষ্ট ফাস্ট, আর অ্যাপেলের যে টাচ আইডি না, এটা যখন আপনি প্রেস করবেন আলাদা একটা ফিল দেয়, এবং যে অ্যানিমেশনটা হয় সেটা খুবই স্মুথ। এছাড়া এখানে কিন্তু কোনো রকম ফেস আনলকের সাপোর্ট নেই। এরপরে আমরা কথা বলবো ক্যামেরা নিয়ে। ক্যামেরা নিয়ে অনেক কিছু বলার রয়েছে, তবে বলবো এর ব্যাক ক্যামেরায় দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল, আর ফ্রন্ট ক্যামেরায় দেওয়া হয়েছে
12 মেগাপিক্সেল। কারণ আমরা আইপ্যাড কিন্তু কেউ ছবি তোলার জন্য, ফটোগ্রাফির জন্য ইউজ করি না, আমরা আইপ্যাড ইউজ করি ভিডিও কল কনফারেন্সের জন্য, অফিসের মিটিং পারপাস বা অনলাইন ক্লাস পারপাস। তো সেক্ষেত্রে 12 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে বেশ ভালো ছবি আসছিল। এখানে ভিডিও ফুটেজ একটা দেখে নিন, তাহলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এই ভিডিওটা রেকর্ড করা হচ্ছে আইপ্যাডের একদম ফ্রন্ট ক্যামেরা দিয়ে, এবং আমি ব্যাক ক্যামেরার ভিডিওটাও একবার দেখিয়ে দেবো। এখানে কিন্তু খুব একটা লাইট নেই, শুধুমাত্র একটা এখানে গোডক্স চলছে, আর কিচ্ছু চলছে না, জাস্ট এই গোডক্সটাই চলছে। এর সঙ্গে সঙ্গে তোমরা ভিডিও ফুটেজ কেমন আসছে সেটা দেখতে পাচ্ছ না, এখানে কোনো রকম ব্লার ইমেজ ক্যাপচার করার মতো মোড নেই। তবে ফ্রন্ট ক্যামেরা যা আছে সেটা দিয়ে ভিডিও কল করার জন্য বা ভিডিও কনফারেন্স করার জন্য যথেষ্ট। এখানে কিন্তু দুটো ক্যামেরা দিয়ে, অর্থাৎ পেছন এবং সামনে দুটো ক্যামেরা দিয়ে 1080p 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং সেক্ষেত্রে ভিডিও যথেষ্ট স্টেবল ছিল। এছাড়াও আমি বেশ কিছু ছবি ক্যাপচার করেছি, সেলফি ক্যাপচার করেছি, সেক্ষেত্রেও কিন্তু এখানে হ্যাঁ, আপনি যদি অ্যাপেলের একটা মোবাইল কেনেন তাহলে সেক্ষেত্রে অনেক বেটার আপনি ইমেজ প্রসেসিং দেখতে পাবেন। কিন্তু আমরা আইপ্যাড কেউই কিন্তু ফটোগ্রাফির জন্য ইউজ করি না, তবে কাজ চলে যায়, এটুকুই বলবো। এছাড়াও এখানে দেখুন আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের সাপোর্ট দেওয়া হয়েছে, একটা ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, তার সত্ত্বেও আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাপোর্ট দেওয়া হয়েছে। কারণ আমরা যখন মিটিং করি, ধরুন আমি এখানে বসে আছি, আমার এখানে যে টিমমেট রয়েছে তারা হয়তো পাশে বসে রয়েছে, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে ভিডিও কনফারেন্স অনেকটা সহজ হয়ে যায়, এটাও মাথায় রাখবেন। এছাড়াও এখানে মোশন ট্র্যাকিং রয়েছে। ধরুন আপনি ক্যামেরাটা সামনে রেখেছেন, আপনি ধরুন নড়াচড়া করছেন, আপনার ফেসটাকে ডিটেক্ট করে এটা কিন্তু নিজের মতো অ্যাডজাস্ট করে নেবে, আপনাকে ক্যামেরার সার্কেলে রাখবে। এই ফিচার্সটি কখনোই আপনাকে কিন্তু ক্যামেরা থেকে বেরিয়ে যেতে দেবে না, এটা ঠিক করাই আছে। সুতরাং এটাও একটা ভালো দিক। এরপরে আসবো কনক্লুশনে। এই আইপ্যাড কি এই প্রাইস রেঞ্জে ঠিক আছে? হ্যাঁ, আপনি যদি 30,000 রুপি বাজেট রাখেন এবং সেক্ষেত্রে অ্যান্ড্রয়েডের কোনো ট্যাবলেট কেনার কথা ভাবেন, তাহলে বলবো চোখ বন্ধ করে অ্যাপেলের আইপ্যাড 9 জেনারেশন কিনুন। এখানে যে পারফরমেন্স পাওয়া যাবে, যে ডিসপ্লে কোয়ালিটি পাওয়া যাবে এবং যে এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, সেটা আপনাকে অ্যান্ড্রয়েড ট্যাবলেট কখনোই দিতে পারবে না। একটা অ্যান্ড্রয়েড ট্যাবলেটের থেকে অন্তত 5 গুণ বেশি ফাস্টার কিন্তু অ্যাপেলের এই 9 জেনারেশনের আইপ্যাড। তবে হ্যাঁ, বেশ কিছু রেস্ট্রিকশন আছে। আমি চেয়েছিলাম এখানে USB Type-C, তো এখানে লাইটনিং পোর্টের জন্য আপনাকে আবার এক্সট্রা টাকা খরচ করতে হবে যদি আপনি কনভার্টার কিনতে চান। এখানে স্মার্ট কিবোর্ডের জন্য আপনাকে খরচ করতে হতে পারে, বা আপনাকে অ্যাপেলের আই পেন্সিলের জন্য খরচ করতে হতে পারে। কিন্তু আপনি যদি এই সমস্ত অ্যাক্সেসরিজ না কেনেন, তাও আপনার চলে যাবে। তবে একটা জিনিস আমার খুবই রেস্ট্রিক্টেড মনে হয়েছে, এর যে স্টোরেজ ক্যাপাসিটি, 64 GB স্টোরেজ ক্যাপাসিটি। সো আমি যখন এত ভিডিও ফাইল তৈরি করছি না, এটা ভরে যাচ্ছে। তো আমি বলবো যারা ভিডিও এডিটিং পারপাসে কিনছেন, তাদের জন্য একটা SSD এক্সটার্নালি কিনে নেওয়া ঠিক হবে। 256 GB কেনার কোনো রকম যুক্তি আছে বলে আমার মনে হয় না। কিন্তু আপনারা যারা অফিসে ফাইল নিয়ে কাজ করেন, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এই সমস্ত ফাইল থাকে, বা ভিডিও কনফারেন্সের জন্য কিনবেন, স্টুডেন্ট লাইফে বিভিন্ন ধরনের আর্টিকেল পড়ার জন্য এটা আপনি কিনতে পারেন, গল্পের বই পড়ার জন্য এটা আপনি কিনতে পারেন, অবশ্যই এটা কিন্তু একটা পারফেক্ট চয়েস। এর সঙ্গে সঙ্গে আপনারা যারা আর্টিস্ট আছেন, অর্থাৎ একদম যারা প্রাথমিক লেভেল থেকে শুরু করবেন বলে ভাবছেন, তারা এখানে অ্যাপেলের আই পেন্সিল কিনে আপনাদের আঁকা প্র্যাকটিস করতে পারেন। এই পর্যন্তই আজকে কথা বলবো। হ্যাঁ, এরপরে আমি এর লং টার্মে, অর্থাৎ প্রায় 1-1.5 মাস আমি ইউজ করে নিই, তারপরে এটার উপর আরও একটা ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করবো। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আশা করি ভিডিওটা হেল্পফুল হবে, আর আপনার যত ডাউট ছিল সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। এরপরও প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে লিখতে পারেন, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামী পর্বে।